পদ্মা নদীর মাঝি, লেখক শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়। কি কও রসুন, নিকা ছাড়ি কাইন? রসুন ছাড়িয়া বলে, আমি আর কি কম মিয়া, যা মনরা করেন। হোসেন বলে, বইন কি ক? রসুন ছুঁয়ের মধ্যে গিয়া খানিক পরামর্শ করিয়া আসে। নছিবনের মত আছে। আমিরুদ্দিন নিঃশব্দে বসিয়া থাকে, আপন মনে কি যেন সে ভাবিতে থাকে। বন্দরের আলোকমালার দিকে চাহিয়া কুবের সবিস্ময় হোসেনের প্রত্যেকটি ভাবভঙ্গি লক্ষ্য করে। কী প্রতিভা লোকটার, কী মনের জোর! যেখানে যত ভাঙাচোরা মানুষ পায়, কুড়াইয়া নিয়া জোড়াতালি দিয়া নিজের দ্বীপে রাজ্য স্থাপন করিতেছে। প্রজাবৃদ্ধির ব্যবস্থার দিকে তাহার সজাগ দৃষ্টি। হোসেনের উদ্দেশ্যেই হয়তো তাই। আমিরুদ্দিন মতো জীবনযুদ্ধে ক্ষতবিক্ষত হতাশ ও নিরুৎসাহ মানুষগুলিকে আসলে তাহার প্রয়োজন নেই। ওরা তাহার দ্বীপটি যে নবীন নরনান্তে ভরিয়া দিবে, সে তাহাদেরই প্রতীক্ষা করিয়া আছে। অনেক রাত্রে হোসেন বিদায় গ্রহণ করিল। নৌকায় তখন জল্পনা কল্পনার অন্তর হইল না। প্রথম বিস্ময়টা কাটিয়ে যাওয়ার পর আমিরুদ্দির সঙ্গে সকলে হাস্য পরিহার জুড়িয়া দিল। ঠাট্টা করিতে বড় মজবুত সম্ভব। তার এক একটা কথায় নৌকার হাসির করলা উঠিতে লাগিল। ছইয়ের মধ্যে রমণী দুটি পর্যন্ত মাঝে মাঝে খিনখিন করিয়া হাসিয়ে উঠিয়া মুখে কাপড় চাপা দিতে নামিল। পরদিন আমিরুদ্দির সঙ্গে নছিবনের নিকা হইয়া গেল। তার পরের দিন কতকগুলি চাষের যন্ত্রপাতি, 3-4 বস্তা আলু, 1 পিপা সরিষার দই, কাঠের একটা বাক্স বোঝাই নুন, কতকগুলি সস্তা বিলাতি কম্বল, 1 বস্তা কাপড় জামা, এইসব অজস্র জিনিসপত্র হোসেন নৌকা বোঝাই করিয়া ফিরিল। রাত্রি প্রভাত হইলে বলিল, নাও খোলো কবির ভাই। কোন দিকে যাও মিয়া ভাই? হোসেন বলিল, সমুদ্র। সারাদিন এই তীর ঘেঁষে নৌকা চলিল। কেতুপুরে পদ্মায় যে নৌকাকে অত্যন্ত বৃহৎ মনে হইয়াছিল, এখন সেদিকে কুবেরের মূষার খোলা বলিয়া মনে হইতে লাগিল। পরদিন অপরাহ্নে নোয়াখালী জেলার নারিকেল বৃক্ষপূর্ণ তীরভূমিতে নৌকা বাঁধা হইল। এদিকে কুবের কখনো আসে নাই। বিস্ময়ের সঙ্গে সে হোসেনকে জিজ্ঞাসা করিল, এই কি সমুদ্র? হোসেন একখানা ন্যাপ বাহির করিল। আঙুল দিয়া সে কুবেরকে চিনাইয়া দিতে লাগিল মেঘনার মোহনার দ্বীপগুলি, সিন্ধি দ্বীপ, বিদ্যদ্বীপ, সন্দ্বীপ, হাতিয়া, এই সমস্ত। আরও পশ্চিমে মানপুর দ্বীপ, দক্ষিণে শাহবাজপুর বন্দর দ্বীপ। আর ওই যে ছোট্ট ছোট্ট বিন্দুগুলি দেখা যায় 22 নম্বর মোটা লাইনটার উপরে, ওইগুলি মানিক দ্বীপপুঞ্জ। চিনিতে পারিতেছে কুবের। আর ওই পূর্ব পশ্চিমে 22 নম্বর লাইন আর উত্তর দক্ষিণের ওই 91 নম্বর লাইনটা যে বিন্দুতে পরস্পরকে অতিক্রম করিয়াছে, এই বিন্দুটির কিছু উত্তর পূর্বে ওই যে একটি সবুজ বিন্দু দেখা যায়, ওরই নাম ময়নাদ্বীপ। জানে কুবের, ওরই নাম ময়নাদ্বীপ। আর ঘণ্টা 10 নৌকা বাহিয়া তাহারা নোয়াখালীর তিন ভূমিকে পিছনে ফেলিয়া তারপর হাতিয়া ডাইনে রাখিয়া ধনমানিক দ্বীপ ছুঁইয়া ধনমানিক দ্বীপ আর বাদনাবাদ দ্বীপের যোগরেখার সঙ্গে 42 ডিগ্রি কোণ করিয়া পূর্ব দক্ষিণে নৌকা বাহিলে একদিনে ময়নাদ্বীপে পৌঁছানো যাইবে। খুবই হাল করিয়া ঠিক বুঝিতে পারে না। হা করিয়া নকশার লেখা ও লেখাগুলির দিকে চাইয়া থাকে। কে জানে কোন মধ্যে ডাঙা ও জলের পার্থক্য কী? কিছু কৌশলে আঁকা আছে কি? সে তো কোনো প্রভেদ বুঝিতেই পারে না। হোসেন মিয়া যে কত বড় দক্ষ নাবিক, দিক চিহ্নহীন সমুদ্রের বুকে তাহার নৌকা পরিচালনা দেখেই তাহা বোঝা গেল। সামনে একটা কম্পাস থাকিয়া সে হাল ধরিয়া বসিল। নৌকায় 6 জন মাঝি টানিতে লাগিল দাঁড়। সারাদিন পরে রক্তিম সূর্য সমুদ্রের জলে ডুবিয়া গেল। পূর্বে বহুদূরে কারবিন্দুর মধ্যে একটি দ্বীপ ছাড়া সূর্য শুধু দেখাইয়া গেল আকাশের আর তার জলরাশি। রাত্রে দড়ি টানার বিরাম হইল, দাঁড় টানার বিরাম হইল না। পালা করিয়া দুজনকে মাঝিকে 2 ঘণ্টা করিয়া ঘুমানোর অবসর দিয়া 4 জনকে হোসেন সব সময় বসাইয়া রাখিল দাঁড়ে। নিজে 1 মিনিটের চোখ বুঝিল না। নৌকার সকলে হয়রান হইয়া গেল। কুবেরের মনে হইতে লাগিল, নৌকা বাহিয়া জীবনে আর সে কোনোদিন সে কখনো শ্রান্ত হইয়া পড়ে নাই। সকালবেলা দেখা গেল চারিদিক নিবিড় কুয়াশায় ঢাকিয়া গিয়াছে। হোসেন বলল, বৈঠা ধো কবি, নৌট ফেলো। এতখানি কাছে টানিয়া নৌট সমুদ্রের তলে গিয়া ঠেকিল যে কুবেরের মনে হইল নৌট পাতালে গিয়া পৌঁছিয়াছে। কুয়াশায় নৌকা চালাইবার উপায় নেই। ধনমানিক দিকের কাছাকাছি আসিয়া পড়িয়াছে তাহারা। কুয়াশায় দেখিতে না পাইয়া পাশ কাটাইয়া দূরে চলিয়া গেলে বিপদ হইবে। এই দ্বীপটির অবস্থান দেখিয়া তবে ঠিক করা যাইবে বাদনাবাদ দ্বীপের সঙ্গে ইহার যোগরেখা। তারপর সোজা আগানো চলিলে কম্পাসের উপর নির্ভর করিয়া একেবারে ময়নাদ্বীপের উদ্দেশ্যে। সারাদিন নৌকার অবস্থান বুঝিতে পারা যাইবে কিনা সন্দেহ।
অপেক্ষা করিতে হইবে রাত্রির জন্য। রাত্রে তারা উঠিলে ওই যে অদ্ভুত যন্ত্রটা আছে হোসেনের, ওই যন্ত্রের ভেতর দিয়ে আকাশের দিকে চাইয়া তবে হোসেন বলিতে পারিবে কোন দিকে কত দূরে ধনমানিক দিক লুকাইয়া আছে। কি জানো মিয়া, কলের জাহাজ হলি জানান যায় কত জোর ঝুলতেছে, ঘন্টায় কয় মাইল আইলাম, সমুদ্রের কোনখানে রয়েছে হিসাব করলি তবে মেনে। নাও সরিয়া জানুন কি বা, গাড়িতে হাত বুলায় হোসেন, সকলকে অভয় দিয়ে আবার বলে ডরাইও না, ডরাইও না, 10 বাজালি কুয়াশা থাকবো না, আজকাল রোজ বিয়ানবেলায় কুয়াশা হয়। আরে কি কুয়াশা হয় মাঝি। বসে বসে হোসেন গল্প বলে, সকলে শুনি। এই যেন কেতুপুরের এক ভাঙা কুটিরের হোসেনে আড্ডা বসিয়াছে। এমনি কুয়াশার মধ্যে একবার সে সমুদ্রের মুখে হারাইয়া গিয়াছিল। 3 দিন নগর ফিরিয়াছিল সমুদ্রে। জল ফুরাইয়া গিয়া শেষের দিকে তৃষ্ণায় ছাতি তাহাদের ফাটিয়া গিয়াছিল। তারপর হোসেন কম্পাস কিনিয়াছে, তারা দেখিয়া নৌকার অবস্থান নির্ণয় যন্ত্র কিনিয়াছে। চাট গায়ে হোসেনের যখন জাহাজে কাজ করিত, খালাসির কাজ করিতে করিতে শেষ পর্যন্ত একটা মালবাহী স্টিমারের বেসান পর্যন্ত সে হইয়াছে। সেই সময় এক সাহেব কাপ্তানের কাছে সে এসব যন্ত্রের ব্যবহার শিখিয়াছে। বড় বড় জাহাজ চালাইয়া হোসেন এখন পৃথিবী ঘুরিয়া আসিতে পারে। পৃথিবী সে কি ঘুরিয়া আসে নাই? সে কাহিনী বলিবার না তোই বটে। 20 বছর বয়সে হোসেনের বাড়ি ছাড়িয়া পালাইয়াছিল। তারপর অর্ধেক জীবন সে তো দেশে বিদেশে ঘুরিয়াই কাটাইয়াছে, নদীর বুকে, সমুদ্রে। অনেক বেলায় আস্তে আস্তে কুয়াশা মিলাইয়া গেল। নগর তোলা হইল। 2 ঘন্টা পরে দূরে দেখা গেল ধনমানিক দিক। কম্পাসটা সামনে রাখিয়া হোসেন হাল ধরিয়া বসিল। পরদিন ভোরবেলা তাহারা ময়নাদ্বীপে পৌঁছিয়া নগর ফিরিল। এই ময়নাদ্বীপ 5-6 বছর ধরিয়া যে রহস্য নিকেতনের কথা সে শুনিয়া আসিয়াছে, খুবের যেন একমাত্র দৃষ্টিপাতে সমস্ত দ্বীপটিকে দেখিয়া ফেলিতে চায়। দ্বীপের খানিকটা ডিম্বাকৃতি, খানিকটা ত্রিকোণ। দ্বীপের দীর্ঘতম পরিসরে প্রায় 11 মাইল। হোসেন নিজে মাপিয়া দেখিয়াছে। দ্বীপের যেখানে নৌকা ফিরিয়াছিল সেদিকে খানিকটা অংশ পরিষ্কার করিয়া বসতি স্থাপিত হইয়াছে, চাষ হইতেছে, বাকি অংশ জঙ্গলে ঢাকা। পশ্চিম দিকে অসংখ্য নারিকেল গাছ, সমস্ত দ্বীপে ছড়াইয়া না পড়িয়া গাছগুলি এক স্থানে ঘন হইয়া মাথা তুলিয়াছে কেন ঠিক বোঝা যায় না। জমি অত্যন্ত নিচু, এত নিচু যে আশঙ্কা হয় সে যেদিন খুশি হইবে সেই দিনই সমস্ত দ্বীপটিকে সমুদ্র গ্রাস করিয়া ফেলিবে। দ্বীপের মাঝখানে 1 মাইল পরিমিতে একটি লোনা জলা আছে। সমুদ্রের চেয়ে ওখানটা বুঝি নিচু। খাল কাটিয়া যোগ করিয়া দিলে সমুদ্রের জলাশয়ে ভরিয়া ফেলিয়ে। জলার ধারে খানিকটা ধানের জমি করা হইয়াছে, বিস্ময়কর ফসল ফলে। জলায় ও চারিদিকের অসংখ্য সাপ আছে, কিন্তু জন্তু জানোয়ার কিছু নাই। রাসু যে বাঘ সিংহের গল্প বলিয়াছিল সেটা নিছকই কল্পনা। হোসেন মিয়ার উপনিবেশের লোক সংখ্যা 100-র বেশি নয়, কিন্তু তার 3 ভাগই প্রায় ছোট ছোট ছেলে মেয়ে, যারা অধিকাংশ এই দ্বীপে জন্মগ্রহণ করিয়াছে। ম্যালেরিয়া ও সাপের সঙ্গে লড়াই করিয়া এখনও হোসেন জয়লাভ করিতে পারেনি। জঙ্গলের সঙ্গে অবিরত সংগ্রাম চলিতেছে। অনেক খাদ্য এখানে উৎপন্ন করা যায় না। জীবনের অনেক প্রয়োজন মিটাইতে সমুদ্রপথে পাড়ি দিতে হয় সভ্য জগতের দিকে। অবিশ্রাম খাটুনি, এখানে অসংখ্য অসুবিধা। এখানে জীবন এখানে নির্মম ও নীরব। রাসুর মতো অনেকেই তাই পলাইয়া গিয়াছে। হোসেনের 5 বছরের চেষ্টা দ্বীপে তাই 30টির বেশি পরিবারের বাধে নাই। আমিরুদ্দিন রসুলকে ধরিল। দ্বীপের গৃহস্থ পরিবারের সংখ্যা এবারে 32 হইবে। কি কঠিন কাজে হোসেন মিয়া যে আত্মনিয়োগ করিয়াছে, কি সীমাহীন যে তাহার ধৈর্য অধ্যবসায়, এবার খুবই তাহা ভালো করিয়া বুঝিতে পারে। এই নিচু জলা ও জঙ্গলপূর্ণ মনুষ্যদ্বীপের বাসের অযোগ্য দ্বীপ। ধান ছাড়া আর কোনো ফসল যে দ্বীপের লোনা মাটিতে জন্মে না। লাউ কুমড়াগুলি ফলে কুখরানো শশার মতো ছোটো ছোটো। এখানে এই মুষ্টিমেয় নরনারী বসতি স্থাপন করাও হোসেন মিয়া ছাড়া আর কারো দ্বারা সম্ভব হইত না। সন্দ্বীপ, হাতিয়া, ধনমানি ও বাদনাবাদ এইসব জনপূর্ণ দ্বীপের কথা খুবই শুনিয়াছে বটে। ময়নাদ্বীপ যদি মানুষের বাসের যোগ্য হইত, ওইসব দ্বীপের মতো কবে এখানে উঠিয়া আসিত। এ কি কদর যে একটা দ্বীপ হোসেন বাছিয়া লইয়াছে, হয়তো সস্তায় পাইয়াছিল বলিয়া। স্বাস্থ্যকর উর্বর দ্বীপ কিনিয়া জমিদারি পত্তনের টাকা হোসেন কোথায় পাইত? ওই রকম জনহীন দ্বীপই বা কোথায়? দ্বীপ দেখে আমিনুদ্দিন রসুল বড়ই দমিয়া গিয়াছে। ফিরিয়া যাওয়ার কথাটাও তাদের মুখে শোনা গিয়াছে 2 একবার। তবে হোসেনের সামনে তারা কিছু বলে নাই, বলা যায়ও না। কত উপকার যে হোসেন তাদের করিয়াছে তার হিসাব হয় না। আমিনুদ্দিন অপরিশোধ্য আর্থিক ঋণী শুধু আবদ্ধ নয়, হোসেন না দিলে এই জীবনের স্ত্রী কি তাহার আর জুটিত?
নছিবনের মতো স্ত্রী। রসুলকে জেলের দুয়ার হইতে ছিনাইয়া নিয়ে আসিয়াছে হোসেন। দেশে ফিরিলে জেলই হয়তো তাকে ঢুকিতে করবে। প্রতিদানে হোসেন আর কিছুই তাদের কাছে চায় না। তারা শুধু এখানে বাস করুক, স্বপ্ন সফল হোক হোসেনের। ইতিমধ্যে তাদের জন্য ঘর উঠিতে আরম্ভ করিয়াছে। দয়া করিয়া ওই ঘরে তারা নির্বাধীন কৃতার্থ হইবে হোসেন। জঙ্গল কাটিয়া কত জমি তারা চাষের উপযোগী করিতে পারিবে, সব তাদের সম্পত্তি। খাজনা বা চাষের ফসল কিছুই হোসেন দাবি করিতে আসিবে না। নিজেদের জীবিকা তাহারা যতদিন নিজেরাই অর্জন করিতে পারিবে, জীবিকা পর্যন্ত যোগাইবে হোসেন। গৃহ ও নারী, অন্ন বস্ত্র, ভূমি ও সত্য সবই তো পাইলে তুমি। এবার শুধু খাটিবে, জন্ম দিবে সন্তানের, এইটুকু পারিবে না? হোসেনের কাছে ফিরিয়া যাওয়ার কথা তাই কেউ মুখে আনিতেই পারে না। ফিরিয়া যে যায় সে পালাইয়া যায় চুপি চুপি চোরের মতো। হোসেন তাদের ক্ষমা করে। দেখা হইলে রাসুর মতো হোসেন তাদের জঙ্গল সাফ করার মজুরি দেয়। জোর জবরদস্তি হোসেনের নাই। অন্যায় সে কারো প্রতি করে না। শুধু তাদের হোসেন শাস্তি দেয় ভীষণ ও মর্মান্তিক, যারা শত্রুতা করে হোসেনের অকারণে ক্ষতি করিতে চায়। বিঘ্ন জন্মায় হোসেনের সফল স্বপ্ন হইবার পথে। কদিন কুবের দ্বীপে দেখিয়া ও দ্বীপের মানুষগুলির সঙ্গে ভাব করিয়া কাটাইয়া দিল। ক্ষেতের ধান সব কাটা হইয়া গিয়াছে। কিছু সরিষা, বুট ও মটর লাগানো হইতেছে। মূলা, পালং, কপি প্রভৃতি শাকসবজি গত বছর বাঁচিয়া থাকিতে চায় নাই। এবছর কয়েক বিঘা জমিতে নতুন এক প্রকারের সার দিয়া পরীক্ষার জন্য আরও কিছু চাষ হইতেছে। কি হইবে কিছুই বলা যায় না। আরও ভিতরের দিকে ময়না দ্বীপের মাটি রবি শস্যের উপযোগী কিনা দেখিবার জন্য জঙ্গলের মধ্যে এখন অল্প একটু স্থান পরিষ্কার করা হইতেছে। সকালবেলা দা কুড়োর লইয়া একজন লোক জঙ্গলের মধ্যে মাইলখানেক হাঁটিয়া যায়। নির্বাচিত স্থানটিকে গাছপালা ঝোপঝাড় কাটিয়া সাফ করে, শাবল দিয়া খুঁড়িয়া গাছের শিকড় তুলিয়া ফেলে। তারপর সারাদিন মশা ও পোকার কামড়ে শরীর ফুলাইয়া সন্ধ্যার সময় ফিরিয়া আসে। কুবের একদিন দেখিতে গিয়া শিহরিয়া হইয়া আসিল। এই দ্বীপটির সৃষ্টির দিন হইতে যে বনভূমি কুমারী, তার বুকের এক খাবলা মাংস যেন সকলে ছেনাইয়া লইয়াছে। চারিপাশে নিবিড় বনের মাঝখানে পরিষ্কৃত স্থানটুকু এমনি বিভৎস দেখায়। কয়েকদিন আগে কি একটা গোলমাল হইয়াছিল দ্বীপে। হোসেন উপস্থিত না থাকিলে অনেকে একত্রে হইয়া জটলা করে। ভাষা দুই একটা কথা কানে আসে কুবেরে। বিপিন নামে 60 বছর এক বৃদ্ধকে হোসেন এখানে মোড়ল করিয়াছে। তাকে ঘিরিয়াই জটলাটা জমাট বাঁধে বেশি। কুবের কাছে গেলেই কিন্তু সকলে চুপ করিয়া যায়। তারপর একদিন সন্ধ্যার সময় কাজকর্ম শেষ করিয়া সকলে যখন ঘরে ফিরিয়াছে, নিজের স্বাতন্ত্র কুটিরের দাওয়ায় বসে হোসেন প্রসন্ন মুখে টানিতেছে তামাক। বিপিন কথাটা ফাঁস করিল, বলিল, নালিশ আছে একটা। নালিশ? হোসেনের মুখ গম্ভীর হইয়া গেল। বিপিন ধীরে ধীরে ব্যাপারটা খুলিয়া বলিল, নারী সংক্রান্ত লজ্জাকর ঘটনা। এনায়েত দ্বীপে আসিয়াছে মাত্র 6 মাস আগে। ইতিমধ্যে সে সকলকে বড় জ্বালাতন করিয়া তুলিয়াছে। প্রথম ওর সঙ্গে প্রায় তার কলহ বাধিত। একদিন নিরীহ দুর্বল গগন ঘোষকে মারিয়া সে জখম করিয়া দেয়। সকলে মিলিয়া তাকে খুব শাসন করিয়া দেয় এনায়েতকে। তারপরে যে সে বেশ শান্তশিষ্ট হইয়াই ছিল। ব্যাপারটা তাই হোসেনকে জানানো হয় না। কিন্তু কদিন আগে সে এক ভয়ানক অপরাধ করিয়া বসিয়াছে। বসির মিয়ার বউটি ছেলে মানুষ। কিছুদিন হইতে এনায়েত তাকে নাকি বিরক্ত করিতেছিল। ভয় বউটিও কাউকে কিছু বলিতে পারে নাই। তারপর একদিন দুপুরবেলা সকলে যখন কাজে গিয়াছে, এনায়েত বসিরের ঘরে প্রবেশ করে। বসিরের স্ত্রী চেঁচামেচি শুনিয়া পাশের কুটিরের আকবরের স্ত্রী গিয়া পড়ায় বেচারি সেদিন ভালোই ভালোই রক্ষা পাইয়াছে। হোসেন বইল, হারামির পোলারে কাইটটা দৌড়িয়ায় দিলা না কেন? বিপিন স্বীকার করিল, অতটা তাহারা করিতে পারেনি, তবে মারধর করা হইয়াছে যথেষ্ট। খানিকক্ষণ চুপ করিয়া থাকে সকলকে হোসেন ডাকিয়া আনিতে বলিল। এনায়েতে যেন আসে। অল্পক্ষণের মধ্যেই সকলে আসিয়া জুটিল। মেয়েরাও কেউ কেউ আসিয়া তফাতে দাঁড়িয়ে রহিল কৌতূহলের সঙ্গে। বিচার হইবে এনায়েতের। কে জানে তাহাকে সুরে দিবে না সাগরে ডুবাইয়া মারিবে হোসেন। এনায়েতের বয়স বেশি নয়, বলিষ্ঠ যুবক। সে ময়না দ্বীপে এমন আর একটা মানুষও নয়। তেজের সঙ্গে সে আসিয়া হোসেনের সামনে বসিল নির্ভয়ে, নিশ্চিন্তে। হোসেন একে একে দু একটা কথা জিজ্ঞাসা করিল। দুষ্ট চোখে এনায়েতের দিকে চাইতে লাগিল। বারবার বলিতে লাগিল, কী আফসোস, কী আফসোস। তারপর সে কৈফত তলব করিল এনায়েতের। এনায়েত বলিল, জবরদস্তি করি নাই মিয়া। হোসেন বলিল, না করলা জবরদস্তি। বসিরের ঘরের মধ্যে তুমি যাবা কেন? কমিদারে নজর দিবা কেন? আমরা দেখে এক রোজ ছায় হাসিল। আরে বলদা তুমি বাইলা হাসিল 10 গজ সাইডার দ্বীপের মধ্যে আইসা।
রইস ভাই বইয়ের নাম ভাই ভাই মরদ আনে, ভালো কাম করো নাই মিয়া, 3 রোজ বান্ধাম তোমারে, খারাপে না মিলব না। তখন হোসেন মিয়ার হুকুমে সকলে মিলে তাহাকে দাওয়ার খুঁটির সঙ্গে বাঁধিয়া দিল, আলগা করিয়া বাঁধিল। হোসেন মিয়ার হুকুমের চেয়ে দড়ির বাঁধন তো এই দ্বীপে জোরালো নয়, বাঁধন খুলিয়া পালানোর সাহস এনায়েতের হইবে না। কোথায় পালাইবে? হোসেনের ঘরের কাছে একখানা ঘরে কুবের ও তাহার সঙ্গীদের থাকিতে দেওয়া হইয়াছিল। সেদিন অনেক রাত্রে বাইরে গিয়া জ্যোৎস্নালোকে কুবের দেখিতে পাইল হোসেনের ঘরের দাওয়ায় বন্দি এনায়েতের থালায় ভাত খাইতেছে বসিয়া আছে একটি রমণী। চুপি চুপি কুবির ঘুরিয়া হোসেনের ঘরের পিছনের দিকে গেল, জানলা দিয়ে আস্তে আস্তে তাহাকে রাখিয়া তুলিল। খবর শুনিয়া হোসেন হাই তুলিয়া বলল, ঘুমাওয়া কবির ভাই, আর শোনো ভাই, কি দেখলা কি শুনলা আধা দাইতে মনে মনে থুইও, কাম নাই কালরে কইয়া, বলে হোসেন পাশ ফিরিয়া শুইল। এত বড় একটা ব্যাপার অবহেলা করিয়া হোসেনে পাশ ফিরিয়া শোয়া অবাক করিয়া দিল বটে। কুবেরকে আজ ব্যাপারটা সে বুঝিতে পারিল দ্বীপ ছাড়িয়া ফিরিবার দিন। বুড়া বসির নৌকায় আসিয়া বসে উঠিল, তার ছেলে মানুষ বউ রহিয়া গেল দ্বীপে। বসিরে দ্বীপের বাসিন্দা, প্রায় 5 বছর এখানে সে সস্ত্রীক বাস করিতেছে। ছেলে মেয়ে হয় নাই বসিরের একটিও না। 5 বছরে সে একটি মানুষে বাড়াইতে পারিল না দ্বীপের। কয়েক বছরের মধ্যে সে প্রবেশ করিবে কবরে, তাহাকে দিয়ে আর কি প্রয়োজন হোসেনের? বসির এবার তালাক দিবে তার বউকে, তারপর যত সময় এনায়েতের সঙ্গে নিখা হইবে বউটির। একটি বউ আছে এনায়েতের, শীঘ্রই সেই হোসেনকে উপহার দিবে একটি আনকোড়া নতুন মানুষ, ময়না যুগের এক টুকরা ভবিষ্যৎ। তবুও আরও একটি বউ হোক এনায়েতের, সার্থক হোক দুজনের অন্যায় অসামাজিক প্রেম। 5 বছর যে রমণী জননী হইতে পারে নাই, তার কোল জুড়িয়া আসুক সন্তান, মানুষ বড়ুক হোসেনের সাম্রাজ্যে।